আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের আবিদ স্যার বলছিলাম, নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। এসএসসি অথবা এইচএসসি একাডেমিক ফিজিক্সের ক্ষেত্রে আমার কাছে খুবই কমন একটা প্রশ্ন আসে যে স্যার ফিজিক্স কিভাবে করব। তো আমি প্রতি বছরই আমার স্টুডেন্টদেরকে সেটার গাইডলাইন দিই, 1-to-1 কাউন্সিলিং সেশন নিই। পরে আমি চিন্তা করলাম যে এভাবে 1-to-1 কাউন্সিলিং সেশন নেওয়া হলেও অনেকজনে আমাকে সংকোচ করে জিজ্ঞেস করতে পারে না যে কিভাবে পড়বো। তা আমি এই ভিডিওটা তাদের জন্য ডেডিকেটেড করলাম যে কিভাবে ফিজিক্স পড়বো, সেটা একাডেমিক হোক অ্যাডমিশন হোক। তুমি যদি একাডেমিকে ভালো মতো করতে পারো, তোমার অ্যাডমিশনের বেসটা অটোমেটিক্যালি শক্ত হয়ে যাবে। তো আমাদের আজকের ভিডিওটা হচ্ছে কিভাবে আমরা ফিজিক্স পড়বো। ওকে, পুরোপুরি ফিজিক্স গাইডলাইন ক্লাস। চলো শুরু করা যাক। কমপ্লিট ফিজিক্স গাইডলাইন ক্লাস। কিভাবে পদার্থবিজ্ঞান পড়বো সেটাই তো আমাদের এই গাইডলাইন ক্লাসে ডিটেলসে জানতে পারবো। ওকে, তো চলো শুরু করি। প্রথমত এক নম্বর স্টেপ আমার মনে রাখতে হবে, কনসেপ্ট আগে ফর্মুলা পরে। আমরা যে কাজটা করি, আমরা ফিজিক্স পড়ার সময় ফর্মুলা মুখস্থ করতে চাই শুধু, কিন্তু ফর্মুলাটা কিভাবে আসছে, কেন আসছে, কোন ক্ষেত্রে ব্যবহার করব, একক কি, এগুলোর যদি ক্লিয়ার ধারণা না থাকে, তোমার শুধু সূত্রটাই মনে থাকবে, তুমি অ্যাপ্লাই করতে পারবে না। তার মানে তোমার আগে কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। এখন কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমার কনসেপচুয়াল ক্লাসগুলো আছে, তোমরা কনসেপচুয়াল ক্লাস থেকে কনসেপ্টটা ক্লিয়ার করবা, এরপরে কিভাবে আগাবা আমি তোমাদেরকে বলতেছি। প্রথমত আগে ক্লাস করে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। ওকে, তো কনসেপ্ট আগে ফর্মুলা পরে। এর মধ্যে তোমার যেটা জানতে হবে, কেন সূত্রটা এসেছে, কোন ক্ষেত্রে ব্যবহার হবে, কোন ক্ষেত্রে ব্যবহার হবে এবং কোন একক ব্যবহৃত হবে, এগুলো সব ক্লিয়ার ধারণা থাকতে হবে। ওকে, তারপরে আমরা যদি যাই, প্রত্যেকটা অধ্যায় পড়ার সঠিক পদ্ধতি কোনটা। সঠিক পদ্ধতি হচ্ছে, এক নাম্বার, তোমার থিওরিটিক বা রিডিং করতে হবে। তুমি আমার ক্লাস করছো অথবা যে কোনো ফিজিক্স ক্লাস করছো, করার পর তুমি ওই টপিকটা মেইন বই থেকে রিডিং করে ফেলতে হবে। তাহলে তোমার মেইন টেক্সট বুক ভালোভাবে পড়ো, ভালোভাবে পড়ো। মেইন টেক্সট বুক তুমি যত ভালো মতো পড়বা, তত বেশি হচ্ছে তোমার কনফিডেন্স লেভেলটা গ্রো করবে। ওকে, তাহলে স্টেপ 1 এর মধ্যে অবশ্যই তুমি কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য তুমি থিওরি রিডিং করতে হবে, মেইন টেক্সট বুকটা। এরপর গুরুত্বপূর্ণ সংজ্ঞা আর গুরুত্বপূর্ণ লাইনগুলো কি করতে হবে, আন্ডারলাইন করতে হবে, অর্থাৎ বই দাগাতে হবে। তোমার বই যখন দাগানো থাকবে, তুমি যখন 1 মাস পরে বইটা উল্টাবা, দাগানোটা যখন দেখবে, তোমার ব্রেনের মধ্যে নিউরন গুলো সিগন্যাল দিবে, একটার সাথে আরেকটা নেটওয়ার্ক ক্রিয়েট করবে যে এগুলোতে আমি আগে পড়ছিলাম। বুঝছো? তো এটা একটু মাথায় রাখতে হবে, গুরুত্বপূর্ণ সংজ্ঞা আন্ডারলাইন করতে হবে। এর ক্ষেত্রে একটা মজার বিষয় হচ্ছে, আমি দাগানো বইয়ের পিডিএফ তোমাদেরকে দিয়ে দিব, তোমরা সেই দাগানো বইয়ের পিডিএফ থেকে দাগিয়ে নিবা। কারণ আমি যদি তোমাদেরকে বলি যে তোমরা দাগাই ফেলিও, তোমরা পুরো বইটা কালার করে ফেলো দাগিয়ে। বুঝতে পারছো? তো খেয়াল রাখবা সেটা, যে গুরুত্বপূর্ণ সংজ্ঞা বা লাইনগুলো কি করতে হবে, আমাদের আন্ডারলাইন করতে হবে। ডায়াগ্রাম আর গ্রাফ এগুলো মাস্ট বুঝে পড়তে হবে, এটাই তো ফিজিক্সের প্রাণ, ডায়াগ্রাম আর গ্রাফগুলা। কারণ বিভিন্ন এক্সপেরিমেন্টের রেজাল্ট গুলাই তো আমরা গ্রাফে প্লট করি, সেখান থেকে সলভ করে আমরা একটা ফর্মুলা বানাই, ডেরাইভেশন করে আমরা একটা ফর্মুলা বানাই না। তো খেয়াল রাখতে হবে, ডায়াগ্রাম আর গ্রাফগুলো ভালো মতো বুঝতে হবে। তো এটা ক্লাস করলে তোমরা মোটামুটি পারবা। তো এটা হচ্ছে থিওরি রিডিং, মেইন টেক্সট বুক করতে হবে, গুরুত্বপূর্ণ লাইন আন্ডারলাইন করতে হবে, ডায়াগ্রাম এবং গ্রাফ বুঝে করতে হবে। ফর্মুলা শিট তৈরি, এটা ফর্মুলা শিট বা ফর্মুলা খাতা, একটা খাতা মেনটেন করবা, একটা খাতা মেনটেন করতে হবে, যেখানে তোমার ফর্মুলা লেখা থাকবে, এককগুলা লেখা থাকবে, শর্ত কোন ক্ষেত্রে ব্যবহার করবে সেটা। এখন আমি তোমাদেরকে একটা ফর্মুলা বুক দিব, সেটা তো ভিন্ন কেস, কিন্তু তুমি যদি নিজে একটা ফর্মুলা খাতা মেনটেন করতে পারো, তাহলে তোমার জন্য সবচেয়ে বেস্ট হবে। বুঝছো? তুমি তোমার এই ফর্মুলা খাতাটা একবার রিভিশন দিতে পারবা। আমার স্টুডেন্ট যারা ভালো ভালো জায়গায় টিকছে, সবাই কিন্তু এরকম একটা ফর্মুলা খাতা মেনটেন করতো আর একটা ভুলের খাতা মেনটেন করতো। ওই ভুলেরটাতে আমি যাচ্ছি। তো তোমরা একটা খাতা মেনটেন করবা, যেখানে ফর্মুলা গুলো লেখা থাকবে, একক কোনটা লেখা থাকবে, আর কন্ডিশন। কন্ডিশন ওই যে মেইনলি আমি বুঝাইতে চাইছি, কোন সূত্রে যদি স্পেশাল কোনো কন্ডিশন থাকলে লিখে রাখবা, আর প্রত্যেকটা সূত্রের কার পরিচয় কি সেটা একটু লিখে রাখবা। বুঝছো? তাহলে তোমার রিভিশনের জন্য সহজ হবে বিষয়টা। এরপর আমরা যদি, এটা স্টেপ 2 গেল, স্টেপ 2 এর পর এখন স্টেপ 3। স্টেপ 3 তে হচ্ছে তোমার एग्जांपल সলভ করতে হবে। এখন পোলাপান আমাকে জিজ্ঞেস করে, স্যার एग्जांपल সলভ করব কোনগুলা? তো আমার একদম সহজ উত্তর, বইয়ের উদাহরণগুলো নিজে নিজে সমাধান করতে হবে তোমার, নিজে নিজে, সলিউশন না দেখে। ওকে, তারপর আমাকে পোলাপান জিজ্ঞেস করতো, ওই যে কাউন্সিলিং সেশন নিতাম, যে স্যার কটা করে করব? মিনিমাম 10 থেকে 15টা। ওকে, কমপক্ষে 10 থেকে 15টা সমস্যা সমাধান করো ডেইলি।
ওকে, সিকিউ প্র্যাকটিসে আগে বোর্ড প্রশ্নগুলো সমাধান করবা, তারপর একই টপিক থেকে বিভিন্ন ধরনের সিকিউ অনুশীলন করবা, যাতে টপিক ওয়াইজ সিকিউ অনুশীলন করলে তোমার ওই টপিক একদম ঠোঁটস্থ মুখস্থ অন্তস্থ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এরপর এমসিকিউ প্র্যাকটিসের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অধ্যায়ের শেষে যে এমসিকিউ গুলো আছে, প্রত্যেকটা বইয়ের অধ্যায়ের শেষে দেখবা কিছু এমসিকিউ আছে, ওগুলো আগে করবা। তারপরে তুমি চাইলে টেস্ট পেপার থেকে পূর্ববর্তী বোর্ড প্রশ্নের এমসিকিউ গুলো সলভ করতে পারো। এটা হলে একদম তোমার কমপ্লিট একটা প্রিপারেশন হয়ে যাবে। ওকে, ফিজিক্স পড়ার নিয়মই হচ্ছে সেটা। ফিজিক্স পড়ার সময় যেসব ভুল করা যাবে না, একটা হচ্ছে সূত্র মুখস্থ করে অঙ্ক করে ফেলে, সেটা করা যাবে না। ওকে, তো তুমি এই ভুলগুলো করতে পারো না। মেন কথা, সূত্র মুখস্থ করে অঙ্ক করা হবে, এটা না করাটা তোমরা আশা করি বুঝতে পারতেছো আমি কি বুঝাইছি। তো ইউনিট না লেখা মানে একক ভুল করা, গ্রাফ বাদ দেওয়া, শুধু গাইড নির্ভর হওয়া, বোর্ড কোশ্চেন না দেখা, এগুলো সব হচ্ছে ফিজিক্সে কমন মিস্টেক গুলো। ওকে, এগুলো করা যাবে না। পোলাপান কি করে, গাইড পরে পরীক্ষা দিতে চলে যায়, অথবা বোর্ড কোশ্চেন গুলো সলভ না করে পরীক্ষা দিতে চলে যায়। বোর্ড কোশ্চেন গুলো মাস্ট। তোমরা যদি আমার ওয়ান শট ক্লাসগুলো দেখো, দেখবা যে আমি সেখানে ওই বোর্ড কোশ্চেন গুলো অ্যানালাইসিস করে টপিক গুলো পড়াইছি, বুঝছো? তো ওয়ান শট ক্লাস হচ্ছে পরে রিভিশন দেওয়ার জন্য, লাস্টে তুমি দেখতে পারো, কিন্তু তোমার বেসটা স্ট্রং করার জন্য তোমার রেগুলারলি এভাবেই কিন্তু পড়তে হবে, বুঝছো? তো এগুলো সব দেওয়া আছে। এরপরে যদি যাই আমরা অধ্যায় সমূহ, তোমরা আমাকে প্রশ্ন করো যে, বললাম না আমি হচ্ছে আমার পুরো অভিজ্ঞতা থেকে যা যা সম্ভব সবগুলো এই লেকচারটাতে ঢেলে দিচ্ছি। এটা গাইডলাইন শিট আকারে আমি একটা প্রিন্টেড কপি রাখছি, আমার স্টুডেন্টদেরকে আমি সেটা প্রোভাইড করব, তোমরা অবশ্যই অফিসে এসে সেটা কালেক্ট করে নিবা। আচ্ছা, অধ্যায় সমূহ ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স, পোলাপাইন আমার থেকে জিজ্ঞেস করে যে স্যার এমসিকিউর জন্য কোন চ্যাপ্টার ইম্পর্টেন্ট, সিকিউর জন্য কোন চ্যাপ্টার ইম্পর্টেন্ট। তো এটা আমি শুরুতেই যদি তোমাদেরকে এই গাইডলাইন সেশনে বলে দিই, তাহলে তোমরা পড়ার সময় সেভাবে জোর দিতে পারবা। আমি যদি বলি, দেখো ফিজিক্স ফার্স্ট পেপারের টোটাল অধ্যায় আছে 10টা, ঠিক আছে? এই 10টা অধ্যায়ের মধ্যে আমি দেখে স্টার দিয়ে আলাদা করে দিছি, যেগুলো 5 স্টার দিছি, ওইখান থেকে প্রশ্ন মিস হবে না, ওখান থেকে প্রশ্ন দিবেই, তুমি যে কলেজেরই হও না কেন এখান থেকে প্রশ্ন দিবেই। আর এমসিকিউর ক্ষেত্রে যেগুলোতে 5 স্টার দিছি, ওইখানে মিনিমাম 3টা এমসিকিউ প্রশ্ন ওই চ্যাপ্টার থেকে করে, ম্যাক্সিমামে 4টা। আর যেগুলো 4 স্টার দিছি সেগুলোতে তুমি হচ্ছে কিছু কিছু কলেজে সেগুলো থেকে প্রশ্ন হইতেও পারে, নাও হইতে পারে। দেখো অধ্যায় আছে 10টা, সৃজনশীল হবে 8টা, লিখতে হবে 5টা। তো তুমি যেগুলো 5 স্টার ওগুলো মাস্ট কমপ্লিট করে যাবা। তো আমি এখানে দেখো এমসিকিউর জন্য 5 স্টার দিছি এই চ্যাপ্টারটাকে, এটাকে। ওকে, এরপর 4 স্টার দিছি কিছুকে। সিকিউর জন্য 5 স্টার দিছি ভেক্টরকে, নিউটনের বলবিদ্যা, কাছাত্তি ক্ষমতা, মহাকর্ষ বিকর্ষ, তরঙ্গ, আদর্শ গ্যাস, এগুলো সব 5 স্টার দিছি। তো এগুলো একটু খেয়াল রাখতে হবে, তোমার এই চ্যাপ্টারগুলো মিস কোনোভাবেই দেওয়া যাবে না। ওকে, তো তোমরা এটা একটি স্ক্রিনশট নিয়ে নাও, আমি পরের স্লাইডে যাচ্ছি। সেম ভাবে ফিজিক্স সেকেন্ড পেপারের চ্যাপ্টারগুলোকেও আমি এরকম স্টার ওয়াইজ ভাগ করে রাখছি। তোমরা পরের স্লাইডটা একটু স্ক্রিনশট নিয়ে নাও। এটা হচ্ছে ফিজিক্স সেকেন্ড পেপারে তাপগতিবিদ্যা থেকে শুরু করে একদম জ্যোতির্বিজ্ঞান পর্যন্ত অধ্যায় 11টা আছে, একটা একটু স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা, এরপর আমাকে বলে যে স্যার সিকিউ লিখবো কিভাবে? দেখো প্রিপারেশন শেষ, এখন হচ্ছে লেখা শুরু। লেখা শুরুর সময় সিকিউ লেখার নিয়মটা হচ্ছে একটু যদি দেখো, প্রথমত তোমার যদি জ্ঞানমূলক থাকে, সংজ্ঞাটা টু দা পয়েন্ট লিখবা, কোনো একটা শব্দ বাদ না যায় মতো, বুঝছো? তোমরা অনেক সময় নিজের ভাষায় লিখতে গিয়ে কিছু কিছু ইম্পর্টেন্ট কথা বাদ দিয়ে দাও, অথবা এমন একটা কনফ্লিক্ট নিয়ে আসো যেটা লেখা উচিত না। তো তুমি চেষ্টা করবে যত সংক্ষেপে, ওকে, টু দা পয়েন্ট লেখা যায়। প্রশ্নের মূল বিষয় সংক্ষেপে লেখাটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। ওকে, তো সিকিউ লেখার নিয়মই হচ্ছে সেটা। তারপর তুমি যদি গতে যাও, গতে গেলে অবশ্যই তোমার কি লাগবে, প্রয়োজনীয় তত্ত্ব আর সূত্র অবশ্যই লিখতে হবে। মানে তুমি সূত্র যেটা অ্যাপ্লাই করতেছো সেটা থেকে একটা ডিসিশনে তো আসবা, ঠিক আছে? তো প্রয়োজনীয় তত্ত্ব দেওয়া আছে, যেগুলো লিখে ফেলবা, এরপর সূত্রটা লিখবা। আর ক্যালকুলেশনের সময় খেয়াল রাখবা যে তুমি সূত্র ঠিক মতো বসাইছো কিনা, মান বসাইছো কিনা, সমাধানটা ঠিক আছে কিনা, আর এককটা ঠিক আছে কিনা, এগুলো একটু খেয়াল রাখবা। আর লাস্টে তুমি হচ্ছে চূড়ান্ত উত্তরটা, একদম কনক্লুশনে আমি যদি বলি, চূড়ান্ত উত্তরটা স্পষ্টভাবে লিখবা। এটা হচ্ছে সামারি। সিকিউ কিভাবে লিখবা আমি ক খ গ ঘ আকারে বলতেছি না। একটা সিকিউ লেখার সময় তুমি সংক্ষেপে লেখার চেষ্টা করবা, টু দা পয়েন্ট। তারপরে হচ্ছে সূত্র, মান বসানো, ক্যালকুলেশন সবকিছু ঠিক আছে কিনা, একক ঠিক আছে কিনা, এগুলো দেখবা। তারপরে হচ্ছে প্রয়োজনীয় তত্ত্ব সূত্র, এগুলো ঠিক মতো লিখবা। এটাই হচ্ছে সিকিউ লেখার নিয়ম। আচ্ছা, এমসিকিউ প্রিপারেশনের স্ট্র্যাটেজি। এমসিকিউ তো আমি বলছি যে অধ্যায় শেষের গুলো দেখবা। তো ডেইলি কয়টা? ডেইলি মিনিমাম 20 থেকে 30টা এমসিকিউ তুমি কি করবা? সলভ করবা। সলভ করার সময় এই 20 থেকে 30টা এমসিকিউর মধ্যে তোমার যেগুলো ভুল হবে, নিজে নিজে সলভ করবা না? নিজে নিজে সলভ করলে হয় তুমি বইয়ের মধ্যে রেড মার্ক করে রাখতে পারো, সবচেয়ে বেটার হয় তুমি যদি একটা ভুলের খাতা মেনটেন করো। একটা যদি ভুলের খাতা মেনটেন করতে পারো, সেই ভুলের খাতায় ভুল প্রশ্নগুলো আলাদা করে লিখে রাখবা। যখন তুমি রিভিশন দিবা, রিভিশনের টাইমে শুধু সেটা দেখে যাবা।
বুঝতে পারছো? তো প্রথমবার যখন তুমি সলভ করতে যাবা, দেখবা যে 20 থেকে 30টা প্রশ্ন যখন সলভ করতেছো, দেখবা যে তোমার 25টা প্রশ্ন ভুল হয়ে গেছে অথবা 22টা প্রশ্ন ভুল হয়ে গেছে প্রথমবার। আস্তে আস্তে ভুলের মাত্রা কমবে, দেখবে 3টা 4টাতে চলে আসছে। একটা সময় দেখবা যে তুমি এত অ্যাকুরেটলি সলভ করতেছো, তোমার অ্যাকুরেসি এত বেড়ে যাবে, তোমার একটা বা দুইটা ভুল হবে, অনেক সময় দেখবা যে ভুলও হয় নাই। বুঝছো? আর ভুল যেগুলো হবে সেগুলো ভুলের খাতায় লিখে ফেলবা, রিভিশন করবা সুন্দর করে। আর বোর্ড কোশ্চেনের মধ্যে বিগত 5 থেকে 10 বছর দেখলে এনাফ, 15-20 বছর পুরানো প্রশ্ন দেখার দরকার নাই। ওকে, বিগত 5 থেকে 10 বছরের প্রশ্নের সমাধানগুলো করলেই আমাদের চলবে। ওকে, এটাই গেল আমাদের এমসিকিউ প্রিপারেশন স্ট্র্যাটেজি। বলি যে ফর্মুলা রিভিশন কিভাবে দিবা, এটা অনেকে প্রশ্ন করো। ফর্মুলা রিভিশন দেওয়ার জন্য একদম সিম্পল টেকনিক। তুমি চাইলে ডেইলি 10 থেকে 15 মিনিট আগের দিনের সূত্রগুলো দেখতে পারো। ওকে, তুমি যে ফর্মুলা খাতা মেইনটেইন করতেছো সেটাও দেখতে পারো। তারপরে উইকলি 1 ঘন্টা পুরো সপ্তাহের ফর্মুলা রিভিশন দিতে পারো উইকলি। হয় ডেইলি দেখতে পারো, অথবা উইকলি দেখতে পারো, অথবা মান্থলি দেখতে পারো। বুঝছো? এটা হচ্ছে তোমার ফর্মুলা রিভিশন টেকনিক। ডেইলি দেখতে না পারলে উইকলি 1 ঘন্টা দেখলেও হবে। ওকে, আর মান্থলি সকল অধ্যায়ের ফর্মুলাগুলো তোমার মনে আছে কিনা চোখ বন্ধ করে লিখে ফেলবা। বুঝতে পারছো? তো অনেকে বলে যে আমাকে একটা রুটিন বানাই দেন স্যার, আমি কিভাবে করবো বুঝতেছি না, আমাকে একটা রুটিন বানাই দেন। তা এখন দেখো, রুটিন এটা হচ্ছে খসড়া, তুমি তোমার মতো করে রুটিন বানাবা, কিন্তু আমি যে যে টপিকগুলো, যে যে টাস্ক গুলো দিছি ওগুলো যাতে তোমার রুটিনে কভার করে। যেমন আমি বলছি কি, দেখো তুমি শনিবারে করবা থিওরি, রবিবারে করবা এক্সাম্পলের প্রবলেম গুলা, মানে বইয়ের উদাহরণ গুলা, সোমবারে করবা প্রবলেম সলভ, সেটা বইয়ের অনুশীলনের শেষে প্রবলেম গুলা সলভ করতে পারো। তারপর মঙ্গলবারে সিকিউ প্র্যাকটিস করলা, বুধবারে এমসিকিউ প্র্যাকটিস করলা, তারপর বৃহস্পতিবারে ফর্মুলা রিভিশন দিলা, আর শুক্রবারে পুরো চ্যাপ্টারের উপর কি দিলা, টেস্ট দিলা। এটা তো সামারি, এটা সামারি। যদিও আমি তোমাদেরকে বলছিলাম যে ডেইলি 10 থেকে 15টা এমসিকিউ যাতে প্র্যাকটিস করো। ওকে, এটা হচ্ছে একটা অধ্যায় যখন তুমি রিভিশন করতে যাবা ওইটার প্যাকেজ। এটা হচ্ছে একটা অধ্যায়ের জন্য উইকলি স্টাডি প্ল্যান। আর ডেইলি পড়াশোনা বাদ দেওয়া যাবে না, ডেইলি কনসিস্টেন্সিটা খুবই জরুরি। ওকে, আর মনে করো তোমার পরীক্ষার জন্য এই যে ফুল চ্যাপ্টার টেস্ট দেওয়ার জন্য যে আসবা, তোমার পরীক্ষার আগে করণীয়টা কি? তুমি বোর্ড কোশ্চেন গুলো সলভ হয়েছে কিনা দেখবা, ফর্মুলা শিট রিভিশন দিবা, গুরুত্বপূর্ণ ডায়াগ্রাম গুলো প্র্যাকটিস করবা, আর বিভিন্ন একক আর গুরুত্বপূর্ণ ফিগার যেগুলো আছে সেগুলো দেখে নিবা, আর দুর্বল অধ্যায়গুলো পড়ে নিবা। ওকে, স্মার্ট স্টাডি প্ল্যানার, এই প্ল্যানারটা আমি আমার ভর্তিকৃত স্টুডেন্টদেরকে দিব এবং নতুন স্টুডেন্ট যারা আসবে সবাইকে প্রোভাইড করব। এই প্ল্যানারটার মাধ্যমে আমি এই যে তোমাদের ফিজিক্সের সবগুলা টাস্ক কমপ্লিট হচ্ছে কিনা প্রত্যেকটা অধ্যায়ের জন্য সেটা এনশিওর করা হবে। ওকে, এই প্ল্যানারটা নিয়ে ভিডিও আমি আরেকটা ভিডিওতে দিয়ে দিব, তোমরা সেটা অবশ্যই দেখে নিবা। প্ল্যানারটা তোমরা যদি চট্টগ্রামের বাইরে থেকে থাকো, নিজেরা যাতে প্ল্যানারটা বানিয়ে নিজে নিজে পড়তে পারো সেটার ব্যবস্থা করবো। আমি একটা আলাদা করে প্ল্যানারটা নিয়ে ভিডিও দিব। আর এটাই হচ্ছে আমাদের মানে মূলত পুরা পূর্ণাঙ্গ গাইডলাইন সেশনটা। তো ফিজিক্স কিভাবে পড়তে হয় তোমার থেকে যদি এখন কেউ জিজ্ঞেস করে, তোমরা যারা টিউশন করতেছো বা ফিজিক্স পড়াচ্ছ, তোমরা তোমাদের স্টুডেন্টদেরকে যদি গাইডলাইন দিতে হয় তোমরা এই ভিডিওটা দেখতে পারো। তোমরা যারা স্টুডেন্ট, এইচএসসির স্টুডেন্ট, তোমাদের জুনিয়রদেরকে, এসএসসি যারা স্টুডেন্ট ওদেরকে গাইডলাইন হিসেবে দিতে পারো, তোমাদের ফ্রেন্ডদেরকে গাইডলাইন হিসেবে দিতে পারো, অথবা তুমি নিজের জন্য তো এটা ইউজ করতে পারোই। তো এই ভিডিওটা তোমরা সবার সাথে শেয়ার করে দাও এবং আমাকে জানাও যে নেক্সট তোমরা কোন বিষয়ে সাজেশন চাচ্ছ। আমি চেষ্টা করব আমার অভিজ্ঞতা থেকে তোমাদের সাথে সেটা শেয়ার করার জন্য। ফিজিক্স পড়ার ক্ষেত্রে, এটা ফিজিক্স না, এটা যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে তোমার হচ্ছে কনসিস্টেন্সিটা অনেক বেশি জরুরি। তুমি যত ডিসিপ্লিন থাকবা পরীক্ষার দিনে তুমি তত কম নার্ভাস হবা, তোমার কনফিডেন্সটা একটু ভালো একটা বুস্টেড থাকবে, আর তুমি রেজাল্টটাও ভালো করতে পারবা। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ। প্লাজমা ফিজিক্সের পক্ষ থেকে সবাইকে শুভকামনা।